গত ক্লাসে আমরা শিখেছি যে লেনদেন চিহ্নিতকরণ। আজ শিখব লেনদেন কিভাবে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিস্তার করে। লেনদেন কিভাবে হিসাব সমীকরণের সাথে এবং হিসাব সমীকরণের উপর লেনদেন কিভাবে প্রভাব বিস্তার করে। ঠিক আছে, তো তার আগে আমরা ছোট্ট করে একটা রাফ করে নিব যে হিসাব সমীকরণের প্রভাব ছক আঁকার জন্য এখানে সম্পদের গড় করে কী কী আসবে এবং দায়ের গড় কী কী আসবে, আর মালিকানা সত্ত্ব তো মাস্ট বি আসবে। জানুয়ারির 1 তারিখে করছে আইন পেশায় 50,000 টাকা মূলধন বিনিয়োগ করা হলো। তার মানে এখানে নগদ সম্পদ বাড়ছে এবং কি হয়েছে, মূলধন নামে মালিকানা সত্ত্ব বাড়ছে, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মূলধন যেহেতু আনা হয়েছে, মূলধন বাড়লে কী হয়, মালিকানা সত্ত্ব বাড়ে। তারপর জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। অফিস ভাড়া হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ, আর খরচ করলে কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তার মানে আমরা মালিকানা সূত্রের গড় দেখতে পাচ্ছি। পাশাপাশি কী হবে, ভাড়া দেওয়ার কারণে নগদ টাকা হ্রাস পাবে, তার মানে নগদের গড়ও আছে। তারপর ধারে যন্ত্রপাতি ক্রয় করা হলো। যন্ত্রপাতি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, তার মানে যন্ত্রপাতি নামে সম্পদ বৃদ্ধি পাবে। এবং যেহেতু ধারে ক্রয় করছে, ধারে ক্রয় করার কারণে কী হবে, টাকা আমি এখনও দেয়নি, আমার কাছে টাকা পাবে, তার মানে পাওনাদার নামে দায় বৃদ্ধি পেয়েছে। তারপর মক্কেলদের নগদে আইন হিসেবে দেওয়া হলো। তার আগে একটা কথা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র আয়ের উৎস হচ্ছে সেবা আয়। আয়ের উৎস কি, সেবা আয়। তার মানে এই যে আইনি সেবা দিচ্ছে সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য আয়, আর আয় বাড়লে কী হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তার মানে মালিকানা সত্ত্বের ঘর আগে থেকেই আছে। আর পাশাপাশি কী হবে, সেবা দেওয়ার বিনিময়ে নগদ টাকা পেয়েছে, তার মানে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে। তারপর অফিস কর্মচারীর বেতন হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচ, আর খরচ বৃদ্ধি পেলে কী হয় আমরা জানি, খরচ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, মালিকানা সত্ত্বের গড় আগে থেকেই আছে। আর বেতন দেওয়ার কারণে নগদ টাকা হ্রাস পাবে, নগদের গড়ও আগে থেকেই আছে। তারপর ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ঋণ নিলে আমরা এটা ছোটো বাচ্চাও বলতে পারবে, ঋণ নিলে কী হয়, নগদ টাকা হাতে আসে, তার মানে নগদ টাকা বাড়ছে, নগদের গড় আগে থেকে আছে। এই যে ব্যাংক থেকে ঋণ নিছি, ব্যাংকওয়ালা আমার থেকে কি টাকা পাবে, অর্থাৎ দায়। ব্যাংক ঋণ বা ঋণ নামে দায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য ঋণের গড় আলাদা করছে। অনেকে মনে করবে যে ব্যাংক যেহেতু আমার কাছে পাবে, তার মানে এটা আমি আগে বলেছিলাম যে কেউ কোনো কিছু যখন পাবে সেটা পাওনাদার। শুধুমাত্র একটা প্রতিষ্ঠান বা একটা ব্যক্তি যখন কোনো কিছু পাবে আমার থেকে, সেটা হবে কি পাওনাদারের ক্ষেত্রে। কিন্তু ব্যাংক কোনো প্রতিষ্ঠান নয়, ব্যাংক হচ্ছে একটা বৃহৎ, ব্যাংক কোনো ব্যক্তি নয়, ব্যাংক হচ্ছে একটা বৃহৎ একটা প্রতিষ্ঠান, যেটাকে আমরা কি ব্যাংক ঋণ, অর্থাৎ ইন্ডিকেট করে নাম লিখতে হবে যে ব্যাংক ঋণ নামে দায় বৃদ্ধি পেয়েছে। তারপর মক্কেলদের ধারে আইন হিসেবে দেওয়া হলো, অর্থাৎ জানুয়ারি 10 তারিখের মতো, জানুয়ারি 10 তারিখ নগদে ছিল, আর এখন হচ্ছে ধারে, তার মানে সেবা আয় নামে কী হয়েছে, আয় হয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বের করে আগে থেকেই আছে, কিন্তু টাকা আমি এখনও পাই নাই। তার মানে আমি যখন কারো কাছে টাকা পাবো সেটা হচ্ছে কি দেনাদার, অর্থাৎ সেবা আয়, এটা হচ্ছে কি বকেয়া আয়, যেহেতু ধারে দিয়েছি সেবাটা, যার কারণে বকেয়া আয়। আর বকেয়া আয় হচ্ছে কি সম্পদ, সেটার নাম কি দিব, দেনাদার। তারপর হচ্ছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, অর্থাৎ এই যে জানুয়ারি 7 তারিখে আমরা যন্ত্রপাতি কিনছিলাম তারে, সেই টাকা আমরা পরিশোধ করছি, কত টাকা, 10,000 টাকা। এখন কেউ বলতে পারবে যে আমি টাকা পাবো, অর্থাৎ 10,000 টাকার দায় কমে গেছে, অর্থাৎ পাওনাদার, ওই যে যখন ক্রয় করছিলাম তখন পাওনাদার নামে দায় বৃদ্ধি করছিলাম, এখন যেহেতু পাওনাদারকে পরিশোধ করে দিয়েছি, পাওনাদার কমে যাবে। কীভাবে পরিশোধ করছি, নগদ টাকা দিয়ে, অর্থাৎ নগদ টাকা কমে যাবে। তার মানে আমরা একটা ছোট্ট করে রাফ করে নিলাম। আমি এখানে কিন্তু পুরোপুরি লিখছি, যেহেতু এটা প্রথম ক্লাস। তোমরা কি করতে পারো, খাতার সাইডে বা প্রশ্নের সাইডে ছোট্ট করে কি করতে পারো, একটা রাফ করে নিতে পারো, অর্থাৎ নিজেরা বুঝো মতো। অর্থাৎ এখানে সম্পদের গড় কয়টা হবে, 3টা, দায়ের গড় কয়টা, 2টা, মালিকানা সত্ত্ব মাস্ট বি তো আসবে। ঠিক আছে, ওকে। এর আগের ভিডিওতে আমরা রাফ শিখেছি যে হিসাব সমীকরণের উপর প্রভাব ছক আঁকার জন্য কী কী গড় আসবে। তার মানে এখানে আমরা কী কী গড় পেয়েছিলাম, সম্পদের মধ্যে পেয়েছিলাম নগদ, তারপর পেয়েছিলাম দেনাদার, তারপর পেয়েছিলাম যন্ত্রপাতি।
আর দায়ের মধ্যে পেয়েছিলাম ব্যাংক ঋণ, পাওনাদার আর মালিকানা সত্ত্ব তো সিঙ্গেল ঘরের মধ্যে থাকবে। এটা হচ্ছে কি সম্পদ, এটা হচ্ছে কি দায়িত্ব মালিকানা, এখন এটা হচ্ছে কি তারিখ, উদ্বৃত্ত, মন্তব্য। তাহলে প্রতিষ্ঠানটা কত সালে ছিল? আমার প্রশ্নটা একটু দেখে আসি। প্রতিষ্ঠানটা ছিল হচ্ছে 2017 সালে 1 জানুয়ারি, 2017 সালের জানুয়ারির 1 তারিখ কী করছিল? আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তার মানে নগদ টাকা বাড়ছে এবং মূলধন নামে কি বাড়ছে? মালিকানা সত্ত্ব বাড়ছে। মূলধন বলে মালিকানা সত্ত্ব পারে, এটা আমরা আগে থেকেই জানি। এটা আমরা অবশ্যই পরীক্ষার খাতা স্কেল দিয়ে করবো, আপাতত আমরা হাতে এগিয়ে ফেলেছি। তারপর কি করব? উদ্বৃত্তটা নামাই ফেলবো। উদ্বৃত্তটা কি করব? নামাই ফেলবো। তারপর জানুয়ারি কত তারিখ? প্রশ্নটা দেখে আসি। জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি 2 তারিখ কী করছে? অফিস ভাড়া পরিশোধ করছে। তার মানে ভাড়া হচ্ছে কি খরচ, আর খরচ করলে কি হয়? মালিকানার সত্ত্ব হ্রাস পায়। কত টাকা? 3,000 টাকা। মালিকানা সূত্র করে লিখছি। কোথায় লিখছি? মালিকানা সূত্র করে। আর পাশাপাশি ভাড়া দেওয়ার কারণে কী হয়েছে? নগদ টাকা কমে গেছে। তার মানে নগদের করে লিখবো 3,000 টাকা। কমে গেলে কি ব্র্যাকেট, কী হবে? উদ্বৃত্তটা নামে ফেলবো। তাহলে কী হবে? 2 তারিখের পরে হচ্ছে 7 তারিখ। 7 তারিখ কী হয়েছে? ধারে অফিস যন্ত্রপাতি ক্রয়। ধারে হোক সেটা নগদে হোক, আমরা কী করবো? যন্ত্রপাতি ক্রয়। যন্ত্রপাতি হচ্ছে কি প্রতিষ্ঠানের সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে কী হবে? যন্ত্রপাতি করে লিখব। কত টাকা? 15,000 টাকা। যেহেতু যন্ত্রপাতি ধারে গেছে, তার মানে টাকা এখনো দেওয়া হয়নি। টাকা এখনো দেওয়া হয়নি। আমার টাকা আমার কাছে পাবে। আমার কাছে কেউ যদি প্রতিষ্ঠানের লেনদেন বিষয়ে পাবে, সেটা হচ্ছে কি পাওনাদার। সেটা হচ্ছে কি পাওনাদার। ভুল হয়ে গেছে, উদ্বৃত্ত এখানে লিখে ফেলেছিলাম। এটা হবে যে কি তারিখ বরাবর। এখন কী করবো? উদ্বৃত্ত নামাই ফেলবো। এখন কী হবে? 7 তারিখের পর হচ্ছে 10 তারিখ মক্কেলদের নগদ আইন হিসেবে দেওয়া হলো 6,000 টাকা। নগদ আইন হিসেবে দেওয়া হলো, তার মানে আইন হিসেবে হচ্ছে প্রতিষ্ঠানের আয়।
নগদে যেহেতু আইনি সেবা দিচ্ছে তার মানে নগদ টাকা বাড়ছে, নগদ টাকা বাড়ছে। পাশাপাশি আইনি সেবা দেওয়ার কারণে কী হয়েছে, আয় হয়েছে, আয় হলে মালিকানাযুক্ত বাড়ে, মালিকানাযুক্ত বাড়ছে 6,000 টাকা। আবার আমরা কী করবো, উদ্বৃত্ত ঋণে দেবো, যোগ করলে হচ্ছে 53,000। এটা এখানে কোনো লেনদেন হয়নি, এই জন্য যা আছে তা বসে দিচ্ছি। এটাও সেম, এটা যোগ করলে 53,000। এরপর 10 তারিখের পরে কত, 15 তারিখ। 15 তারিখ কী করছে, অফিস কর্মচারী বেতন পরিশোধ, সেম অফিস বাড়ার মতো। এটা হচ্ছে কি খরচ, খরচ করলে কি হয়, মালিকানাযুক্ত কমে, আর মালিকানাযুক্ত কমলে কি হবে, বিয়োগ হবে। বেতন দেওয়ার কারণে নগদ টাকা কমে গেছে, 2,000 টাকা বিয়োগ হবে। সেম বিয়োগ করে এখানে কোনো লেনদেন হয়নি, বসে যাবে, এটাও একই। আমি তাড়াহুড়ো করে ঘরটা করছি, ঘরটা তেমন সুন্দর হয় না। মেন হচ্ছে বেসিকটা, বেসিকটা তোমরা বোঝার চেষ্টা করবা। 20 তারিখ কী করছে, ব্যাংক থেকে ঋণ নিছে। ব্যাংক থেকে ঋণ নিলে কি হয়, নগদ টাকা বাড়ে, এজন্য নগদের করে প্লাস করব। আর ঋণ নিলে ব্যাংক ঋণ নামে কি হয়েছে, ব্যাংক আমার কাছে টাকা পাবে, মানে দায় বৃদ্ধি পাইছে। কী করবো, যোগ করলে 71,000। এখানে কোনো লেনদেন হয় নাই, বসে যাবে। এটা নতুন মাত্র হয়েছে, বসালাম। এটাও সেম একই, লেনদেন হয়নি, বসে যাবে। এটাও সেম, লেনদেন হয়নি, বসে যাবে। তারপর হচ্ছে 24 তারিখ কী করছে, 24 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। এর আগেরটা ছিল নগদ আইনি সেবা, এখন হচ্ছে ধারে, ধারা যে নগদে আয় হয়েছে। আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, এই জন্য মালিকানা সত্ত্ব এখানে যোগ করছে। যেহেতু টাকা এখনো পাই নাই, আমার কাছে কেউ পাইলে হচ্ছে পাওনাদার মানে দায়, আর আমি যখন কারোর কাছে পাবো তখন হচ্ছে দেনাদার মানে সম্পদ, মানে আয় বকেয়া রয়ে গেছে। আগে কী হয়েছে, বকেয়া রয়ে গেছে, আর বকেয়া হচ্ছে কি সম্পদ। সবসময় মনে রাখবে, বকেয়া আয় সম্পদ, অগ্রিম আয় হচ্ছে দায়। আবার বকেয়া খরচ হচ্ছে দায়, আর অগ্রিম খরচ হচ্ছে কি সম্পদ, মানে বিপরীত। এখানে কোনো লেনদেন হয় নাই, বসা দিব। এটা নতুন হয়েছে, লেনদেন হয় না, বসা দিব। এখানে লেনদেন হয় না, বসে দিব। এখানে লেনদেন হয় না, বসে দিব। এখানে লেনদেন বৃদ্ধি পেয়েছে, এই জন্য যোগ করে দিচ্ছি। পরে অ্যাট লাস্ট হচ্ছে 29 তারিখ বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। আমি বাকিতে যন্ত্রপাতি কিনছিলাম কত তারিখ, 7 তারিখ, সেটার মূল্য আমি পরিশোধ করছি। যখন 7 তারিখে যন্ত্রপাতি কিনছিলাম তখন আমার কি হয়েছিল, এই পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, যেহেতু আমি টাকা দিই। এখন যেহেতু আমি টাকা দিয়ে দিছি, এখন পাওনাদার কী হয়ে যাবে, কমে যাবে। কত টাকা দিছি, 10,000 টাকা। আর পাওনাদার কীভাবে কমছে, নগদ টাকা দেওয়ার কারণে। ৳61,000 বিয়োগ করলাম, লেনদেন হয় নাই, যা আছে তা। এখানেও সেম, এখানেও সেম। এখানে পাওনাদার কমে গেছে 10,000 টাকা, এর জন্য 15 থেকে 10 বিয়োগ করলে 5,000। এখানে লেনদেন হয় নাই, যা আছে সেম। এখন কী করবো, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে কোনো ঋণাত্মক অর্থাৎ ব্র্যাকেটের কোনো মান আছে কিনা দেখতে হবে, থাকলে বিয়োগ করতে হবে। এখানে কোনো ব্র্যাকেটের মান নাই। সম্পদগুলো যোগ করলে হচ্ছে কি, তোমরা অবশ্যই ক্যালকুলেটরে যোগ করে দেখবা, সেটা হচ্ছে যোগ করলে হচ্ছে 83,000 টাকা হবে। যোগ করলে 83,000 টাকা হবে। এখানে একটা উপাদান, আর এখানে হচ্ছে দুইটা উপাদান,
দায় হচ্ছে ব্যাংক ঋণ আর পাওনাদার। ব্যাংক ঋণ 20,000 টাকা, পাওনাদার হচ্ছে 5,000 টাকা, কত হয়েছে 25,000। আর মালিকানা হচ্ছে 58,000, যোগ করলে কী হবে 83,000। তাহলে আমাদের দুই পাশ মিলে গেছে। হিসাব সমীকরণের কাজে হচ্ছে মিলে দিতে হবে। আর আরেকটা কাজ হচ্ছে মন্তব্যের করে আমরা কি লিখব। মন্তব্যের করে সবসময় মনে রাখতে হবে, মালিকানা সূত্রকে যখন ক্যাচ করবে তখন আমাদের কি মন্তব্যের করে লিখতে হবে। যেমন এখানে মালিকানা সূত্রের মধ্যে ক্যাচ করছে, মানে মূলধন আনছে, মূলধন আনয়ন। এখানে কি হয়েছে অফিস ভাড়া দিচ্ছে, তার মানে ভাড়া খরচ, ভাড়া খরচ। এখানে নাই, এখানে আছে। এখানে হচ্ছে কি ছিল, আইনি সেবা দেওয়া হলো, সেবা হয়, সেবা হয়। শুধুমাত্র মালিকানা সূত্র করে থাকলে লিখবো। এখানে কি করছে বেতন পরিশোধ করছে, বেতন খরচ। এখানে নাই। এখানে কি করছে ধারে আইনি সেবা দিয়েছে, আইনি সেবা ধারে দেখ নগদে দেখ, সেবা আয়। আয় সংগঠিত হলে লিখে ফেলতে হবে। এটা একটা নীতি আছে, আমরা পরের অধ্যায়ে পড়বো, এখানের মধ্যে নাই। ব্যাস, আজকে আমরা হিসাব সমীকরণের প্রভাব শিখলাম। পরবর্তীতে আমরা হিসাব পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে গিয়ে লেনদেন কেন হয়েছে, সমীকরণ পদ্ধতিতে কীভাবে ব্যাখ্যা করে সেটা আমরা শিখব। আজকে আমরা এখানে শেষ করলাম।